So hello everyone, welcome back again to your YouTube channel Bong Study Hub। তো দেখো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নিউটনস ল অফ মোশন, অর্থাৎ যে সিরিজের কথা আমাদের আলোচনা করা হয়েছিল কামব্যাক সিরিজ, অর্থাৎ একদম পুরো ফ্রিতে পুরো 11, 12 সমস্ত কিছু সিলেবাসকে একদম কভার আপ করবো আমরা, এবং সেই চেষ্টায় কিন্তু আমরা অগ্রগতি হয়েছি। এবং তার জন্য আমরা আজকে এসেছি কিন্তু NLM নিউটনস ল অফ মোশন একদম পুরোপুরি রিভিশন আমরা করব। এর আগে একটা ভিডিওতে কাইনেমেটিক্স 1D এবং 2D কভার আপ করা হয়েছে, যদি কেউ না দেখে থাকো অবশ্যই ভিডিওটা দেখে আসো। আজকে আমরা করব নিউটনস ল অফ মোশন, ঠিক আছে? তো দেখো আমরা কিভাবে পড়বো সেটা আগে বলে দিই। দেখো আমি তোমাকে 4টে টপিক বলছি, এই 4টে টপিকের মধ্যে আবার এই কোশ্চেন আবার দেখতে পাবো তোমরা। কি কি টপিক? ফার্স্ট অফ অল দেখো নিউটনস ল অফ মোশন, অর্থাৎ নিউটনসের যে ল, সেকেন্ডস ল, বিশেষ করে এই সেকেন্ড লকে আমাকে ভালো করে জানতে হবে, তার অ্যাপ্লিকেশন আমাকে জানতে হবে। নেক্সট ইকুইলিব্রিয়াম অফ ফোর্স, অর্থাৎ ফোর্সের ইকুইলিব্রিয়াম কি করে করতে হয় সেটা আমাকে শিখতে হবে। নেক্সট স্প্রিং ফোর্সটা অ্যাকচুয়ালি কি সেটা আমাকে জানতে হবে। নেক্সট ফ্রিকশন ফোর্স। এই 4টে টপিক আমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে কভার আপ করবো, খুব ক্ষুদ্র পয়সারের, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে থাকতে হবে, পুরোপুরি প্রপার রিভিশন তোমাদের হয়ে যাবে। এবং বলতে পারো এটা আমরা এক্সপেক্টেড কোশ্চেনের মাধ্যমে এগুলো কভার আপ করবো। আমরা PYQ নিয়ে আসবো WBG, PYQ এর মধ্যে আমরা এই টপিকগুলোকে কিন্তু কভার আপ করে দেবো, ঠিক আছে? কিভাবে সেটা দেখো। তারপরে কি হবে, PYQ সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে তোমার, এবং তার সাথে টপিকটাও ক্লিয়ার হয়ে যাবে। তো তার মধ্যে নিউটনস ল অফ মোশন এখান থেকে বেশি প্রশ্ন আসে, এবং ফ্রিকশনাল ফোর্স এখান থেকে বেশি প্রশ্ন আসে। এই দুটো টপিককে একটু ভালো করে আমাকে নজর দিতে হবে। ফার্স্ট অফ অল আমি যে কোশ্চেনটা আসবো সেটা আমরা ইকুইলিব্রিয়াম অফ ফোর্স, অর্থাৎ ফোর্সকে আমাকে কি করতে হবে, ইকুইলিব্রিয়াম করতে হবে। বিভিন্ন বডি আমাকে দিয়ে থাকবে, বিভিন্ন ডায়াগ্রাম আমাদের দেওয়া থাকবে, সেই অনুযায়ী দেখো একটা PYQ তোমাদেরকে শো করি। এই PYQ থেকে আমরা ইকুইলিব্রিয়াম অফ ফোর্সের কনসেপ্টটা শিখবো, এবং PYQটাকে আমরা সলভ করবো, এবং এগুলোই বলতে পারো তোমরা এক্সপেক্টেড কোশ্চেন, ঠিক আছে? ফার্স্ট অফ অল দেখো যে কোশ্চেনটা আমাকে বলা হচ্ছে 3টে ব্লক আমাকে দিয়ে দিতে, তাই না? সিম্পল ভাবে 3টে ব্লক আমাকে দিয়েছে। একটা হচ্ছে এখানে mkg, একটা হচ্ছে এখানে হচ্ছে 2mkg, একটা হচ্ছে এখানে তোমার 3mkg। এই 3টে ভরের বস্তু আমাকে ব্লক কিন্তু এখানে দেওয়া আছে, এবং একটা ফোর্স দ্বারা কি করছে, আমি এটাকে একটা ফোর্স দ্বারা এদিকে পুশ করছে, এদিকে ঠেলার চেষ্টা করছে। তারপরে এই ফোর্সটা 3টে বডির ক্ষেত্রে লাগছে, তাহলে এই ফোর্সটা আমার কিন্তু 3টে বডির ক্ষেত্রে লাগছে। ফার্স্ট অফ অল এবার অপশনটা কি বলছে দেখো, কি বলছে দেখো, এবং এখানে দেখো N1 N2 বলে কি বলছে দেখো, 3 ব্লকস আর পোস্ট উইথ এ ফোর্স F, 3টে ব্লককে F ফোর্স দ্বারা আমি পুশ করছি। ফ্রিকশনলেস স্টেবল, ফ্রিকশনের কোনো ধারণা আনার দরকার নেই আপাতত। অ্যাজ শোন ইন দ্য ফিগার দ্যাট N1 বি দ্য কন্ট্যাক্ট ফোর্স বিটুইন দ্য লেফট 2 ব্লকস, অর্থাৎ N1 কন্ট্যাক্ট ফোর্স, দুটো ব্লকের ক্ষেত্রে N1 কন্ট্যাক্ট করছে, অ্যান্ড N2 বি দ্য কন্ট্যাক্ট ফোর্স বিটুইন রাইট 2 ব্লকস, এবং N2 ডান দিকের যে দুটো ব্লক তার সাথে কিন্তু এরা কন্ট্যাক্ট করছে। এবার আমাকে N1 N2 এবং F এর মধ্যে সম্পর্কটা খুঁজতে হবে, অর্থাৎ এর মানটাকে যদি বের করি তাহলে কে ছোট কে বড় আমরা পেয়ে যাবো, বুঝতে পারছো? ফার্স্ট অফ অল আমরা 3টে ব্লককে আলাদা করে লিখি। এখানে আমরা M1 লিখলাম, এখানে হচ্ছে আমরা 2m যে ভরে বস্তু সেটা লিখলাম, এখানে আমরা 3m ভরের যে বস্তুটা সেটাকে আমরা লিখলাম। সিম্পল ভাবে আমরা লিখে দিলাম। এবার দেখো এই যে N1 মানে নর্মাল ফোর্স বা কন্ট্যাক্ট ফোর্স, এটা তুমি জানো নর্মাল হচ্ছে একটা কন্ট্যাক্ট ফোর্স। যদি দুটি বস্তুর মধ্যে পরস্পর কন্ট্যাক্ট সংস্পর্শ না থাকে তাহলে নর্মালের কোনো অস্তিত্বই নাই। এবং এই নর্মাল ফোর্স সবসময় পুল ফোর্স, আমরা টান মানে পুশ ফোর্স, ধাক্কা দেবে পরস্পরকে, টানবে না, ঠিক আছে? পরস্পরকে ধাক্কা দেবে, দুটো বস্তু থাকলে তাদের মধ্যে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে। তারপর বুঝতে পারছো এই দুটো বস্তুর মধ্যে, তাহলে এটা হচ্ছে কি দুটো ধাক্কা দেওয়ার চেষ্টা করবে, তাহলে এইটা হচ্ছে এইদিকে থাকবে, আর এইটা হচ্ছে এইদিকে থাকবে, আর এইটা হচ্ছে এইদিকে থাকবে, এইটা হচ্ছে এইদিকে থাকবে, তাই তো? এরকম পরস্পর ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, এগুলো হচ্ছে নর্মাল। সিম্পল ভাবে দেখো আমাকে এই ফোর্স দ্বারা কিন্তু আমি টানছি, এদিকে আমরা ডান দিকে ফোর্স দ্বারা টানছি, ঠিক আছে? তাহলে যে N1 যেটা দেখো, এটা হচ্ছে তাহলে N1, ঠিক আছে? এটা হচ্ছে N1, এটা হচ্ছে N1, এটা হচ্ছে N2, এটা হচ্ছে N2, N1 আর N2, ক্লিয়ার? যেহেতু পরস্পরকে ধাক্কা দিবে, টানবে না, সেই জন্য এই দুটো ফোর্স পরস্পর এরকম দিকে হবে, পরস্পর বিপরীত দিকে, এই দুটো ফোর্স পরস্পর বিপরীত দিকে হবে। প্রশ্ন আমাকে বলেছে যে N1 ফোর্সটা এই দুটোর মধ্যে অবস্থিত, N2 ফোর্সটা এই দুটোর মধ্যে অবস্থিত, তাহলে বুঝতে পারছো। এবার এখানে একটা প্রসঙ্গ, আমরা N1 N2 এর মানটা কিভাবে বের করব সেটা হচ্ছে আমাদের এখানে প্রশ্ন। N2 আমরা তো F এর মানটা পেয়ে যাব, M × A যদি করি তাহলে F এর মান আমরা পেয়ে যাব, কিন্তু আমাকে বের করতে হবে N1 আর N2।
তাহলে দেখো সিম্পল ভাবে এই ব্লকটার ক্ষেত্রে দেখো, ঠিক আছে, এই ব্লকটার ক্ষেত্রে দেখো যে N1 এর মানটা অ্যাকচুয়ালি কার উপর নির্ভর করছে। দেখো অ্যাকচুয়ালি ফোর্স হচ্ছে এই ধারে, যে ফোর্স দ্বারা আমি টানছি, যদি কোনো একটা ফোর্স দ্বারা কোনো বস্তুকে এই ধারে টানি তার বিপরীত দিকের ফোর্সগুলোকে সবসময় মাইনাস করবো। তার কারণ এই যে এই দিকের নর্মালটা কোনো কাজে লাগছে না, শুধুমাত্র আমার এই দিকের নর্মালটাই লাগছে। তার মানে অ্যাকচুয়ালি এম এর উপর কোনো নির্ভরই করছে না আমার নর্মাল, এম এর উপর আবার নির্ভর করছে না। তার কারণ ভালো করে শোনো, বার করে যেটা বলছি, এই যে এফ ফোর্সটা কোন দিকে, এই দিকে, তার মানে আমার এই দুটো বস্তুর মধ্যে কন্ট্যাক্ট যে এই সাইডের যে নর্মাল, এই সাইডের যেগুলো নর্মাল থাকবে সেগুলো কোনো কাজে লাগবে না, শুধুমাত্র এই দিকে যেদিকে বস্তু বল প্রয়োগ করছি সেই দিকে যে নর্মালগুলো সেগুলোই আমি ধরবো, বাদ বাকিগুলোকে আমরা অপোজিট করে দেবো। তার মানে M1 বস্তুর উপর আমার কোনো নর্মাল কাজে লাগছে না। তাহলে ঠিক আছে, তাহলে শুধুমাত্র আমার কাজে লাগছে দেখো 2m ভরের বস্তুর উপর, 2m ভরের বস্তুর উপর আমার নর্মাল কত হচ্ছে, N1 এর মানটা কত হচ্ছে, N1। দেখো এই 2m ভরের বস্তুটা আমি কি বললাম, শুধুমাত্র এই নর্মালটাকে আমরা নিব, তাহলে N1 এর মান কত হবে, 2m এবং 3m দুটো ভর কিন্তু যুক্ত হবে, অর্থাৎ 5 হবে এবং তার সাথে এই হবে। তার কারণ কি, আর যে এই যে নরমালটা লাগছে এটা তো এই দুটো বস্তুর উপরে লাগছে, আমি এই নরমালটাকে নাই বাদ দিলাম, কিন্তু এই যে এই নরমালটা দেখো, এই নরমালটা 2m এর উপরে লাগছে, 3m এর উপর লাগছে, সেই জন্য মোট ভর কত, 2r + 3 5m, 5 × a, ঠিক আছে, 5 × a, ক্লিয়ার, বা 5m এও বলতে পারো, তুমি শুধুমাত্র এখানে 5 এ ধরো। এবার N2 দেখো, N2 আমার কত হবে সেটা দেখো। দেখো এই যে N2 দেখো, N2 আমি বলছি যে এই দিককার ফোর্সটাকে আমরা কি করব, নিব না, শুধুমাত্র এই ফোর্সটাকে নিব, আমরা N2 কে নিব। তবে এই N2 শুধুমাত্র এই 3m এর উপরে লাগছে, এই দিকের সাপেক্ষে এর কোনো অস্তিত্ব নাই, শুধু এই ফোর্সটা এর উপরে লাগছে 3m এর উপর, সেজন্য আমরা N2 এর মান ধরব 3a। আর তুমি তো এখান থেকে বুঝতে পারছো f এর মান হবে কত, টোটাল fটা টোটাল বস্তুর উপরে লাগছে, m 2m 3m, তাহলে 3 4 5 6, তাহলে 6a। তাহলে f ইকুয়াল টু আমার আসলো কত, 6a, n1 ইকুয়াল টু আসলো আমার কত, 5a, এবং n2 ইকুয়াল টু আমার আসলো কত, 3a। এখান থেকে স্পষ্টতে আমি বুঝতে পারি f এর মানের থেকে f এর মান বেশি, তারপরে n1, তারপর হচ্ছে n2, f n1 n2, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে, f n1 n2। ক্লিয়ার কিনা আমি তোমাদের বলো, এখান থেকে আমি তোমাদের ইকুইলিব্রিয়াম অফ ফোর্সের ধারণা, অর্থাৎ ফোর্সকে কি করে ইকুইলিব্রিয়াম করতে পারি আমরা, বা কি করে আমরা আইডেন্টিফিকেশন করতে পারি সেটা সম্পর্কে একটুখানি, পুরোপুরি ধারণা দিতে পারলাম না, একটুখানি ধারণা দিতে পারলাম। কি ধারণা দিতে পারলাম, দেখো আমি বললাম যে এই যে ফোর্সটা যেদিকে লাগছে সেই দিকে নর্মাল গুলাকে তুমি শুধুমাত্র দেখবা, সেই দিকে নর্মাল যে যে বস্তুর উপর আছে সেই বস্তুগুলোকে ধরবা। আমি বললাম যে এই যে m ভরের বস্তুর উপর নর্মালটা এই দিকে লাগছে, আমি বললাম যে এইদিকে তো বল প্রয়োগ করছি না, তাহলে ওইটাকে আমি ক্যান্সেল করে দেবো, আমি যে ধারে বল প্রয়োগ করছি সেটাকে আমি দেখার চেষ্টা করবো, তাহলে m1 ক্যান্সেল। এবার দেখো n1টা শুধুমাত্র 2m এর উপর আছে, আর 3m এর উপর, দেখো এই যে n1টা সেটা দুটো বস্তুর উপরে লাগছে, এইদিকে যেহেতু বল সেদিকে দুটো বস্তুর উপর লাগছে, সেজন্য দুটো বস্তুকে আমরা ভরকে যুক্ত করে দিলাম 3ma, বা তোমরা 3a ধরতে পারো, m ধরলেও ব্যাপার আসতো না, ঠিক আছে, সেজন্য দুটোকে যুক্ত দিলাম। আবার এর ক্ষেত্রে যখন আমি n2 এর ক্ষেত্রে দেখছি, তাহলে n2 এর এই সাইডে যেদিকে বল নাই সেটাকে বাদ দিয়ে দেবো, n2 শুধু বল আছে এইদিকে, এবং এইদিকে n2 এর উপর শুধুমাত্র 3mটাই আছে, মানে এই 3 ভরের m ভরের বস্তুটাই আছে, এই বস্তুটা কাজে লাগছে না, শুধুমাত্র 3a কে আমরা নিলাম। এইভাবে আমরা কন্ট্যাক্ট করে দেখলাম f1 এর মান অবশ্যই বেশি n1 এবং n2 এর তুলনায়, জাস্ট সিম্পল কোশ্চেন। এবার আমরা একটু যে টপিকটার দিকে যাব আমরা সেই টপিকটা একটু বলার চেষ্টা করি। সেই টপিকটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা নিউটনস ল অফ মোশনের একটা সিম্পল ধারণা এবং কাইনেমেটিক্সের সাথে সূত্রপাত আছে, সেই কোশ্চেনটা একটা সলভ করি। দেখো কোশ্চেনটা নিশ্চয়ই প্রত্যেকের কাছে সলভ করছে, মানে শো করছে, একবার ভালো করে দেখার চেষ্টা করো। কোশ্চেনটা আশা করছি শো করছে, দেখো দেখো the velocity of a particle under force depends on a distance from the origin with, দেখো এটা তোমরা নিজে নিজে পারবা, প্রত্যেককে বলবো কোশ্চেনটাকে পজ করে তারপরে করতে। আমি জাস্ট এটা তোমাদের ক্যালকুলেশন পাওয়ার বাড়ানোর জন্য দিলাম, x greater equal to 0, v ভ্যারিজিয়াস করতে কিরকম করছে, v ভ্যারিজিয়াস 1/√x, এইভাবে আমার v ভ্যারি করছে। ফাইন্ড হাউ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অফ দ্য পার্টিকেল ডিপেন্ড অন x, মানে f এর সাথে আমার x অ্যাকচুয়ালি কি সম্পর্ক সেটা আমাকে বের করতে হবে, তার মানে এখান থেকে আমাকে f এর মানটা বের করতে হবে।
তাহলে এফ এর মান বের করতে গেলে আমাকে এফ ইকুয়াল টু এম ইন্টু এ, এম এর মান অলরেডি আছে, ঠিক আছে। আমি এম এর মান আর বের করবো না, আমি জাস্ট এর মানটা বের করবো এখান থেকে, আমি জাস্ট এখান থেকে এর মানটা বের করবো। তার যেহেতু আমাকে ভেলোসিটি দিয়েছে ওই জন্য ওরা কিন্তু ক্যারাগোরির ভাবে ভেলোসিটি তোমাদের দিয়ে দিয়েছে এর মানটাকে বের করার জন্য। তাহলে সিম্পল ভাবে আমরা ডিভি বাই ডিটি কত হচ্ছে সেটা আমরা বের করব। তাহলে ভেলোসিটি ভ্যারিজাস 1/√x, তাহলে ভেলোসিটি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, k√x তুলে দিলাম, ভেলোসিটি ইকুয়াল টু আমরা লিখতে পারি। তাহলে ডিভি বাই ডিটি আমরা এর মানটা কত বের করব, তাহলে আমার এফ ইকুয়াল টু এম ইন্টু এ করলে চলে আসবে। এম এর মান থাকলে হবে না থাকলে হবে, আমরা শুধুমাত্র তখন এ দেখবা এক্স এর সাথে কোনো একটা ডিপেন্ডেন্ট চলে আসবে, দেখো সেটা। এই ইকুয়াল টু ডিভি বাই ডিটি যদি আমি বের করি তাহলে সিম্পল ভাবে ডি বাই ডিএক্স k√x ইন্টু ডিএক্স বাই ডিটি করতে পারি আমরা, ডেরিভেটিভ নিয়ম করতে পারি। যেহেতু এখানে এক্স আছে সেজন্য আমাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, কিন্তু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে তো হবে না, এক্স তো ছিল না এখানে, ডিটি ছিল, সেজন্য এখানে উপরে ডিএক্স দিলাম, তাহলে ডিএক্স ডিএক্স কেটে গেলে অ্যাকচুয়ালি ডিটি চলে আসছে, ডিভি বাই ডিটি করছি আমরা। এক্স এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে সিম্পল ভাবে এখানে আমি যদি করে এটা ভালো করে সিম্পলিফাই করে নিই, আমি ডি বাই ডিএক্স কে এক্স মাইনাস হাফ, ঠিক আছে। ডিএক্স বাই, দেখো ডিএক্স বাই ডিটি মানে কি, এক্স এর সাপেক্ষে টি এর যে চেঞ্জ অ্যাকচুয়ালি কি সরণ বাই সময়, তাহলে কি সেটা বেগ, ভেলোসিটি, ভেলোসিটির মান কত দেখো k√x, তাহলে আমি এখানে জাস্ট কে এর জায়গায় k√x এর মানটা বসিয়ে দিলাম, k√x এর মানটা বসিয়ে দিলাম। তাহলে সিম্পল ভাবে যদি ডেরিভেটিভ করি তাহলে বাইরে কেটা বের করে দাও, তাহলে x, তাহলে এখানে হাফ চলে আসবে একটা, ঠিক আছে, এখানে মাইনাস হাফ চলে আসবে একটা, মাইনাস হাফ চলে আসবে, x মাইনাস হাফ মাইনাস 1 ইন্টু k/√x, তাই না। তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে কি হচ্ছে মাইনাস k/2 x 2, তাহলে মাইনাস 3/2 ইন্টু কে করে দিলাম আর x টাকে আবার তুলে দিলাম x মাইনাস 1/2। তার মানে এখান থেকে দেখো স্পষ্টত আমরা বুঝতে পারছি, এটাকে যদি সলভ করো তাহলে দেখতে পারো এই কে আর কে গুণ হয়ে গেল, তাহলে k²/2 মাইনাস থাকলো k²/2 আমার থেকে গেল, আর ইন্টু 1/x² আমার থেকে গেল। তারপরে এখানে -3/2 আর -1/2 করো, তাহলে x টু দি পাওয়ার -1/2 থাকছে, তাহলে সেটাকে যদি আমি নিচে নামিয়ে দিই তাহলে 1 কি চলে আসবে, সেটাকে নিচে নামিয়ে দিলে আমার চলে আসবে, কিন্তু দেখো অ্যাকচুয়ালি মিলছে এদিকে x² চলে আসবে, 1/x², মানে -2 হবে অ্যাকচুয়ালি, দিয়ে 1/x² আমার চলে আসবে, ঠিক আছে। দেখো এই x -3/2, x -3/2 আর x -1/2 তুমি যদি করো তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে x -3/2 -1/2, তাহলে -3 -1 তাহলে কত -4/2, -2 হচ্ছে, তাহলে x টু দি পাওয়ার -2 হচ্ছে। এবার x টু দি পাওয়ার -2 কে আমি নিচে নিয়ে গেলাম, তাহলে x² হয়ে যাবে। তার মানে এখান থেকে বুঝতে পারছো f ইকুয়াল টু আমার m ইনটু a, তাহলে এর মান কত দেখো x এর সাপেক্ষে কিভাবে ডিপেন্ডেন্ট করছে 1/x², মানে জাস্ট এটা ক্যালকুলেশনের জন্য আমি তোমাদের দিয়েছিলাম x² এর 1/x² এর সাথে কিন্তু এর ডিপেন্ডেন্ট হচ্ছে, সেটা কি দেয়া আছে, এ ভ্যারিজাস কার সাথে দেয়া আছে দেখো 1/x², অবশ্যই অপশন দেওয়া উচিত, দাঁড়াও একবার দেখি, অবশ্যই অপশন দেওয়া উচিত, হ্যাঁ 1/x², অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাস্ট তোমাদেরকে এটা সলভ করার জন্য আমি দিয়েছিলাম, ক্লিয়ার। এবার আবার নিউটনস ল অফ মোশন থেকে আবার একটা কোশ্চেন আমরা করার চেষ্টা করব, কোশ্চেনটাকে আমি শো করছি। প্রথমে সবাই একবার নিজে চেষ্টা করবা, তারপরে আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। সবাই একবার নিজে চেষ্টা করবা, তারপরে আমি করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। দেখো কোশ্চেনটা আমাকে কি বলেছে, আমি আরেকবার পড়ার চেষ্টা করি, এর মাধ্যমে কিন্তু আমরা টপিক কভার করছি, ঠিক আছে, জাস্ট থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে, ভালো প্র্যাকটিস হয়ে যাবে। দেখো a cricket ball of mass 0.25 kg with speed 10 meter per second collides with a bat and returns with same speed with 0.01 second. The force acted on bat. Force acted on bat. দেখো আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানি যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ভালো করে মনে রাখবা যে dp ডিভাইডেড বাই dt ইকুয়াল টু f, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার আমার প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। আমাকে বলতে দ্য ফোর্স অ্যাক্টেড দ্য ব্যাট, তাহলে আমাকে ডিপি বের করতে হবে আর ডিটি বের করতে হবে, তাই না। ডিপি দেখো কি বলছে, ভর কত বলো, ক্রিকেট বলের ভর হচ্ছে 0.25 কেজি, 0.25 কেজি আমার ভর থাকলো।
আর বেগ দেখো কি বলছে 10 মিটার পার সেকেন্ডে ভেলোসিটিতে ব্যাটে গিয়ে আবার ফিরে আসলো। এখানেই বুঝতে হবে ভেলোসিটি কিন্তু 2v হবে, 2v হবে, তাই না? ভেলোসিটি যেহেতু আবার গিয়ে আবার ঘুরে আসছে, একই ভেলোসিটি সেম স্পিড, দেখো বলছে রিটার্নস উইথ দ্য সেম স্পিড, তো ভেলোসিটি যেটা সেটা হচ্ছে 2 ইন্টু ভি হবে, অর্থাৎ ইন্টু 2 ইন্টু দেখো এখানে 10 মিটার পার সেকেন্ড, তাই 2 ইন্টু 10 হবে, তার মানে অ্যাকচুয়ালি 25/100 ইন্টু 2 ইন্টু 10, তারপর 10 10 2 5, অ্যাকচুয়ালি 5 আসবে। আমরা অ্যাকচুয়ালি ভরবেগের যে পরিবর্তনের হার সেটা আমার কি আসবে, সেটা আমার অ্যাকচুয়ালি 5 আসবে, ঠিক আছে? আর ডিটি কত, ডিপি হচ্ছে তাহলে কত আসলো আমার 5 আসলো। আর ডিটি দেখো কত আমাকে বলেছে 0.01 সেকেন্ডে বলেছে, তাহলে 0.01 সেকেন্ড করবা আমার অ্যান্সার চলে আসবে। তাহলে 1/100 অর্থাৎ 500 নিউটন আমার অ্যান্সার হবে। জাস্ট ইজি কোশ্চেন, জাস্ট তোমাকে এইটা বোঝানোর জন্য করলাম যে dp/dt = f, ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ক্লিয়ার? চলো এবার আমরা একটা ফ্রিকশনের প্রশ্ন করি। ফ্রিকশনের একটা সিম্পল প্রশ্ন, জাস্ট একটু দেখার চেষ্টা করো, আমি কোশ্চেনটাকে তোমাদের সামনে শো করছি, ভালো করে দেখার চেষ্টা করো। কি বলছে যে এ বক্স অফ মাস 2 kg is placed on the roof of the car, অর্থাৎ একটা গাড়ির ছাদের উপর একটা বক্স 2 kg রাখা আছে। The box should remain stationary until the car attain the maximum acceleration, ঠিক আছে? ওই বক্সটা কারের উপর রেস্ট অবস্থায় আছে, স্টেশনারি অবস্থায় আছে, কিন্তু কার তার অ্যাক্সেলারেশনে চলেছে, কিন্তু বক্সটার কোনো স্থান পরিবর্তন হয়নি, বক্সটা সেই অবস্থায় আছে। কোফিশিয়েন্ট অফ দ্য স্ট্যাটিক ফ্রিকশন বিটুইন দ্য বক্স অ্যান্ড দ্য রুফ কার ইজ 0.2, অর্থাৎ ওই বক্স আর ওই যে গাড়ির ছাদ তাদের মধ্যে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন 0.02 এবং জি হচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্য ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন অফ দ্য কার হোয়েন দ্য বক্স ইজ রিমেন স্টেশনারি, তার মানে অ্যাকচুয়ালি আমাকে বক্সের যে অবস্থা সেটা আমাকে করতে হবে, তাহলে আমি ওখান থেকে অ্যাক্সেলারেশন অফ দ্য কারও পেয়ে যাব। বক্স আছে উপরে, সে বক্সের ব্যবস্থাটাকে আমরা করলে অ্যাক্সেলারেশন অফ দ্য কার আমরা পেয়ে যাব। তাহলে সিম্পল ভাবে দেখো যে বক্সটা স্টেশনারি বা স্থির অবস্থায় আছে, তার মানে তোমরা এখান থেকে বুঝতে পারছো বক্সটা আর ওই যে গাড়ির ছাদের মধ্যে যে ঘর্ষণ বলটা, সেই বলটার মান ওই গাড়ির অ্যাক্সেলারেশন দ্বারা প্রাপ্ত বলের সমান, সেই জন্য গাড়িটা স্থির আছে, তাই না? গাড়িটা চলছিল, তার উপরে একটা বক্স আছে। এবার যদি গাড়িটার যারা অ্যাক্সেলারেশন দ্বারা প্রাপ্ত বলের মান যদি গাড়িটার ফ্রিকশন বলের থেকে বেশি হয়ে যেত, তাহলে তো ওই যে বক্সটা সে তো গাড়ি থেকে পড়ে যেত, তাই না? গাড়ির ধাক্কা, গাড়ির অ্যাক্সেলারেশনে প্রাপ্ত যে বলের ধাক্কায় ওইটা পড়ে যেত, কিন্তু যেহেতু বলছে স্টেশনারি অবস্থায় স্থির অবস্থায় আছে, তারা নিশ্চয়ই ওই গাড়ির দ্বারা প্রযুক্ত বলের মান, অ্যাক্সেলারেশন দ্বারা প্রযুক্ত বলের মান আর ফ্রিকশন বল পরস্পর সেম হয়ে গেছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে মিউ ইন্টু এন ইকুয়াল টু এন ইন্টু এ, আমরা এখান থেকে সিম্পল ভাবে বলতে পারি। সিম্পল ভাবে আমরা এন কে লিখতে পারি মিউ ইন্টু এন, এতে গাড়িটার নর্মাল কি হবে এম জি হবে, তাই না? এম ইন্টু জি ইকুয়াল টু এম ইন্টু এ, এম এম কেটে যাও, তাহলে অ্যাকচুয়ালি মিউ জি ইকুয়াল টু এ। আমাকে কি বলেছে, গাড়ির অ্যাক্সেলারেশন বলেছে, তো দ্য ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন অফ দ্য কার, তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশন তোমরা পেয়ে যাবে। এই অ্যাক্সেলারেশনটাই তো কাজে লাগছিল ওই বক্সের উপর, তাহলে মিউ এর মান কত, নিশ্চয় বলেছে 0.02, তাহলে 0.02 বসিয়ে দাও। আর এখানে জি এর মান কত বলেছে, জি এর মান 10 বলে দিয়েছে, ঠিক আছে? জি এর মান 10 বলে দিয়েছে, তার মানে 10 বসিয়ে দাও, মানে 2/100 ইন্টু 10, মানে 2/10, তাই তো? অপশন কত হচ্ছে? আচ্ছা 1 মিনিট, কোথাও কি আমি ভুল করলাম একটু ভালো করে জানার চেষ্টা করি। এ ইকুয়াল টু এম এম কেটে গেল, তাই তো? আচ্ছা এম এম কেটে গেল, আমাকে অ্যাক্সেলারেশন বের করতে বলছে। মিউ ইন্টু জি 0. মিউ ইন্টু এম ইন্টু জি হবে না এম ইন্টু জি হবে, তারা বাবু দেখার চেষ্টা করি। এম জি, তার মানে এ ইকুয়াল টু আমার কি আসছে, মিউ ইন্টু জি আসছে, তাই তো? মিউ এর মান 0.02 আর জি এর মান 2, জি এর মান হচ্ছে কত 10, সরি। আচ্ছা মিউ এর মান 0.02 তো বলেছে এখানে, তাই না? এখানে তো 0. এম এম সিম্পল ভাবে কেটে যায়, তাহলে এ ইকুয়াল টু মিউ জি থাকছে, এ ইকুয়াল টু মিউ জি থাকছে, তাহলে মিউ হচ্ছে 0.02 আর জি হচ্ছে 10,
তাহলে অ্যাকচুয়ালি তো 2/10 আসার কথা ছিল, কিন্তু 2 মিটার 4 মিটার 6 মিটার বলছে কেন? বক্সের মাস আমি ধরলাম, এখানে এম আর এম কেটে গেল, এম জি এখানে এম এ কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্সিলারেশন ফর দ্য ম্যাক্সিমাম অ্যাক্সেলেরেশন অফ দ্য কার দ্য বক্স রিমেন্স স্টেশনারি, তাহলে এখানে 2/10 তো হবে, অবশ্যই 2/10 হবে এখানে অ্যান্সার, 2/10 হবে। অপশন হয়তো এখানে ভুল দেওয়া আছে, 2/10 মানে 1/5, ঠিক আছে, 0.05 বা সামথিং এরকম কিছু হবে। অপশন নিশ্চয়ই এখানে ভুল দেওয়া আছে, সিম্পল কথা শোনো, ঠিক আছে। তার কারণ দেখো, মিউ ইন্টু এল এর মান আমরা এম ইন্টু জি লিখলাম, আর এফ এর মান আমরা এম ইন্টু এ লিখলাম। এখানে যদি গাড়ির তো ভরটার কোনো কিছুই বলেনি, আমার বক্স অফ মাসই আমাকে শুধুমাত্র বলেছে, ছেড়ে দাও, ওটা 0.05 বা সামথিং এরকমই অপশন হবে, হয়তো অ্যান্সার কোথাও ভুল দেওয়া আছে, ঠিক আছে। চলো 0.2 কি করে, 0.02 বলেছে না 0.2 বলেছে? আরে সরি, কি করছে, আমি 0.2 বলেছে না, তাই তো বলি। এই কোশ্চেন কি বলছে, দ্য কোএফিশিয়েন্ট অফ দ্য স্ট্যাটিক ফ্রিকশন বিটুইন 0.2 বলেছে তো। আরে ছি, মাথা খারাপ, যা খুশি বলো, 0.2 বলেছে, আমি বারবার 0.02 লিখছি। তাহলে কি হচ্ছে 0.2 2/10 ইন্টু অ্যাক্সিডেন্ট 10 ছিল, তার 10 কেটে গেল 2 হলো। ছি, হয়তো কমেন্টে গালাগালি দিতে শুরু করেছে, গালাগালি দিও না, একটু ভুল হতেই পারে, মানুষ মাত্র ভুল হয়, তোমরা বুঝো তো, তাই না? এত গরমের মধ্যে করছি, গরমে মাথা টাথা ঠিক থাকে, একটু ভুল হতে পারে, ক্ষমা করছি। এবার হচ্ছে স্প্রিং ফোর্স, যদি আমি জানার চেষ্টা করি যে স্প্রিং ফোর্স কি, সেটা একটু ভালো করে জানার চেষ্টা করো। স্প্রিং ফোর্স মানে হচ্ছে, ধরো একটা স্প্রিংকে আমি এইভাবে আটকে দেওয়া আছে, একটা স্প্রিং এরকম অবস্থায় আছে, তাকে একটা নির্দিষ্ট বল দ্বারা আমি টানছি, একটা নির্দিষ্ট ভর দ্বারা টানলাম, এবং স্প্রিংটার নির্দিষ্ট দূরত্ব এক্স পর্যন্ত স্প্রিং এর দূরত্ব বৃদ্ধি পেল। স্প্রিং কি করে, সবসময় ফ্রিকশনাল ফোর্সের মতো কাজ করে। যে বল দ্বারা আমি টানছি, স্প্রিং সবসময় নিজেকে আবার সেই নিজের অবস্থায় ফিরে আনার চেষ্টা করতে, ইলাঙ্গোশন করে নিজের অবস্থায় ফিরে আনার চেষ্টা করে, ঠিক আছে, ইলাঙ্গোশন করে নিজের অবস্থায় ফিরে আসার চেষ্টা করে, তা ফ্রিকশনাল ফোর্স হিসেবে কাজ করে। সেজন্য এখানে এফ ভ্যারিজিয়াস মাইনাস এক্স হয়, অর্থাৎ এক্স এর সাপেক্ষে এক্স এর নেগেটিভের সাথে সমান হয়, এই যে ফ্রিকশনাল ফোর্সের মানটা ধ্রুবক তুললে এফ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স আসে আমার, এবং কে এর মানটা অবশ্যই মাইনাস কে বলতে পারো, এফ বাই এক্স এর সাথে কিন্তু আমরা ভ্যারি করে, এক্স বাড়ালে এফ কে এর মানটা কমবে, এক্স কমলে কে এর মানটা বাড়বে। সিম্পল ভাবে নেক্সট আমাকে যে কোশ্চেনটা বলেছিল, দেখো স্প্রিং ফোর্সের ক্ষেত্রে যে কোশ্চেনটা আমাকে বলেছিল 0214, স্প্রিং ফোর্সের ক্ষেত্রে যেটা বলেছিল সেটা হচ্ছে স্প্রিং অফ ফোর্স কনস্ট্যান্ট কে ইজ কাট ইনটু টু ইকুয়াল হাফস। যদি স্প্রিং এর যদি অর্ধেকভাবে আমরা ভেঙে দিই বা কেটে দিই, তাহলে আমার কনস্ট্যান্ট কি হবে, যদি এক্স এর হাফ করি তাহলে কে দুগুণ হয়ে যাবে, তাহলে অবশ্যই কে এর মান আমার দুগুণ হবে। জাস্ট এটা এমনি দেওয়ার জন্য তোমাদের দিয়েছিলাম, স্প্রিং ফোর্সটা বলানোর জন্য দিয়েছিলাম, তাহলে অবশ্যই অপশন ডি 2K হবে আমার অ্যান্সার। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমরা টোটাল কভার আপ করার চেষ্টা করলাম, কতটুকু কভার আপ করার চেষ্টা করলাম তোমরা বুঝতে পারলে। টোটাল আমরা যে টপিকগুলো থেকে কোশ্চেন আসতে পারে সেই টপিকের এক্সপেক্টেড কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম, এবং একটা কোশ্চেন নিয়ে আমরা একটু দেখতে ভুল হয়ে গেছিলো, তার জন্য মাফ করে দিও। আজ পর্যন্ত এখানে আমরা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর একটা ভিডিওতে। ধন্যবাদ।